সিআইডি প্রধান মাহবুব রহমানের সামনে দাঁড়িয়ে আছে খ্যাতির গেটআপধারী পুরো সিআইডির সবচেয়ে ভয়ঙ্কর অফিসার সাব্বির। মাহবুবুর রহমান হালকা হেসে সাব্বিরকে বলল, সাব্বির বিরক্ত বোধ করছো নাকি সদয় ঢাকায় ডেকে আনার জন্য? সাব্বির মুচকে একটা হাসি দিয়ে বলে, মানুষ হিসেবে তা তো স্বাভাবিক, বলা নেই কওয়া নেই, হুট করে জরুরি তলব। তা স্যার বলুন, হঠাৎ এত দ্রুত তলবের কারণটা কি? তোমাকে কি আলাদা ভাবে বলতে হবে নাকি আগে জেনে গেছো? না স্যার, ছুটিতে ছিলাম তো, তাই তেমন একটা জানি না। আপনি বলুন, হঠাৎ এত জরুরি তলব কেন? মাহবুবুর রহমান আরো কিঞ্চিত পরিমাণ হেসে বলে, মনে হচ্ছে আমাদের অফিসার এর মুড ভালো নেই, তাই আগে মুড ভালো করি, তারপর না হয় কাজের কথা। আসি যাও, আমাদের বেস্ট অ্যান্ড ক্রিটিক্যাল মাইন্ডেড এনকাউন্টার অফিসার সাব্বিরের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসুন। সাব্বিরের পাশেই দাঁড়িয়ে থাকা ওর জুনিয়র আশিক চলে যায় কোল্ড ড্রিঙ্কস আনতে। এমন সময় মাহবুবুর রহমান সাব্বিরকে ফিসফিস করে বলে, সাব্বির, আশিক এর উপর নজর রাখো। ইদানিং গোয়েন্দা অফিসারদের কাছ থেকে জানতে পেরেছি আসিফ আমাদের খবর লিক করছেন কোন এক পার্টিকে, তাই সাবধান। আর হ্যাঁ, তোমাকে চলে যেতে হবে বোরগাঁও। হঠাৎ বগুড়ায় কেন? বোরগাঁও কিছুদিন আগে ইসলামী ব্যাংকে এর একটা শাখা হ্যাক হয়েছে হ্যাকারদের, আর সেখানে ইদানিং প্রচুর খুন হতে শুরু করেছে। কে বা কারা খুন করছে, তোমার দায়িত্ব হলো তাদের খুঁজে বের করা। আর খুশির খবর হলো এই মিশনটা কমপ্লিট করতে পারলে তোমাকে প্রমোশন দেওয়া হবে, সাথে 2 মাসের ছুটি, বিয়েটাও সেরে নিতে পারবে। তারপর সাব্বির একটা হাসি দেয় মাহবুবুর রহমানের দিকে তাকিয়ে। তারপর, আমার অস্ত্রগুলো তো জমা দিয়ে গিয়েছিলাম, সেগুলো কি এখনো আছে? ওটা চেয়েও আরো ভালো অস্ত্র তোমাকে দেব সাব্বির, যেটা এর আগে বাংলাদেশের সেনাবাহিনীর লোক ছাড়া লোক চোখেও দেখেনি। বাহ, তা সেগুলোর নাম কি? M4 পিস্তল, যেটা লম্বায় 6 ইঞ্চি, একবার ট্রিগার চাপলে 10 রাউন্ড ফায়ার করা যাবে। আর সাথে বোনাস হিসেবে তোমাকে দেওয়া হবে নৌবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, লেজার বিম। চিনে তো লেজার বিম? এটা চিনব না স্যার, তা কি হয়? এই ভয়ানক লেজার বিমের বেগুনি আলোক রশ্মি মুহূর্তে যে কোনো ধাতব বস্তু গলিয়ে ফেলতে সক্ষম। ওকে, তাহলে মিশনে যাওয়ার জন্য রেডি হয়ে না। আর হ্যাঁ, আমি জানি তোমার কাছে একটা গোপন ফোর্স আছে, তাদেরও সাহায্য নিও। সিআইডি থেকে তোমার সাথে সহযোগী হিসাবে আমি কাউকেই পাঠাবো না, তুমি স্বাধীনভাবে মিশন কমপ্লিট করবে। সাব্বির কিছু বলতে যাবে তার আগেই আশিক হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে দুটো। সাব্বিরকে একটা আর মাহবুবুর রহমানকে একটা এগিয়ে দেয়। সাব্বির ভ্রুকুচকে তাকায় আশিকের দিকে। আশিকের চোখ মুখে রাগের ছাপ স্পষ্ট। আশিক, ড্রিঙ্কস গুলো দ্রুত খেয়ে ফেলো। আশিক সাব্বিরের কথা শুনে নড়ে উঠে, কিছুটা অবাক হয়ে তাকায় সাব্বিরের দিকে। তারপর কাঁপা কাঁপা গলায় বলে, না না স্যার, আমি কেন খাবো? আমি তো আপনাদের জন্য এনেছি। প্লিজ স্যার, আপনারাই খান। আশিক তোমার সিনিয়র অফিসার, তোমাকে যেটা বলবে তুমি সেটাই করতে বাধ্য। জাস্ট খেয়ে ফেলো কোল্ড ড্রিঙ্কস। আশিক কাঁপা কাঁপা হাতে ড্রিঙ্কসের বোতল দুটো হাতে নিয়ে খেতে নিয়ে অমনি সাব্বির আশিকের হাত থেকে বোতল দুটো কেড়ে নেয়। তারপর, স্যার, বোতল দুটো আমি কি ফরেনসিক ল্যাবে পাঠাতে পারি? আসলে আমি জানতে চাচ্ছিলাম কোল্ড ড্রিঙ্কসের সাথে কি তারা একটু বেশি অ্যালকোহল মেশানো শুরু করেছে নাকি? তো ফরেন্সিক ল্যাব এ কেন পাঠাবেন স্যার? আমি খেয়ে নিচ্ছি। আশিক, তুমি ফেঁসে গেছো। হি হি হি। কথাটা বলেই সাব্বির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে দুপ করে লাথি মারে আশিকের বুকে। আশিক হঠাৎ লাথি খেয়ে মাটিতে পড়ে যায়, আর হাতে থাকা পিস্তল অনেক দূরে ছিটকে যায়। সাব্বির কয়েক রাউন্ড ফায়ার করে আশিকের দিকে। নিখুঁত নিশানা আশিকের, 2 হাত আর পা ফুটো করে ফেলে। মাহবুবুর রহমান সাব্বিরের এমন রূপ দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়, আর অবাক হয়ে সাব্বিরকে বলে, সাব্বির, এটা কি হচ্ছে? তোমার জুনিয়র অফিসার এর গায়ে এভাবে হাত দিতে পারো না। স্যার, আশিক আমাদের মারার প্ল্যান করেছিল। ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলে বিষ আছে, আর যখনই আমি ওটা আশিককে খেতে বলি, হয়তো ও কিছুটা আন্দাজ করে নিয়েছিল আমি সব জেনে গিয়েছি। তাই তো কোমর থেকে পিস্তলটাও বের করে লোড করে নিয়েছিল। হয়তো আর কয়েক সেকেন্ড সময় পেলে আমাদের মাথা ফুটো করে দিত। কি, এই কে আসো? তাড়াতাড়ি আসো। স্যার, না না, একে তো আমি জেলে বা পুলিশের কাছে হস্তান্তর করব না, একে আমি নিয়ে যাব স্যার, আমার গোপন আস্তানায়। ঠিক আছে, নিয়ে যাও। আমি তাহলে এটা সিক্রেট রাখবো, তাই তো? হ্যাঁ,
সাব্বির আর কিছু না বলে আশিকের সামনে বসে পিস্তল ভাঁজ দিয়ে আশিকের মুখে কয়েকটা আঘাত করে তারপর, শালা তুই যদি এই স্কুলের শিক্ষক সাহস, তবে আমি এই স্কুলের হেডমাস্টার, বুঝলি? তুই তো বেকা ভেবেছিস গুলি লোড করার শব্দটা আমি শুনতে পারবো না। সত্যি মাস্টার মাইন্ড তুই। গুলি লোড করার সময় ইচ্ছে করে এই কাঁচের বোতল জোরে শব্দ করেছিলি। এখন চল, তোর শরীরের চামড়াগুলো আমি গরুর মতো ছিলব। হা হা হা। স্যার আসছি। সাব্বির কথাটা বলেই আশিককে একটা বিশাল কাঠের বাক্সে সম্পূর্ণ উলঙ্গ ভাবে তুলে নিয়ে চলে আসে। সাব্বির চলে যেতেই মাহবুবুর রহমান একটা শান্তির নিঃশ্বাস ফেলে, কারণ সাব্বিরের রাগে আগুন ঝরানো চোখ দেখে মাহবুবুর রহমান খুবই ভয় পান। আর একটু আগে ওর কাণ্ড দেখে আরো ভয় পেয়ে যান তিনি। সাব্বির আশিককে নিয়ে বাহিরে আসতেই একটা হেলিকপ্টার সাব্বিরের সামনে ল্যান্ড করে। সাব্বির হেলিকপ্টারে উঠে বসে আর আশিকের বাক্সটা ঝুলিয়ে দেয় হেলিকপ্টারের সাথে। সাব্বির হেলিকপ্টারে বসে তাকায় পাইলটের দিকে। পাইলট মুচকি হাসছে। লুইস, গুড জব। তুমি আমাকে না বললে তো আমি খেয়েই নিতাম কোল্ড ড্রিঙ্কস। বস, এসবের কামাল তো আপনার নিজেরই। খুব দক্ষতার সাথে একটা স্পাইডন বানিয়েছেন। শোনো, আমাদের বগুড়া যেতে হবে। নিউ মিশনে স্টিফেনকে চলে আসতে বলো। ওকে বস। সাব্বির আর কোনো কথা না বলে জানালা দিয়ে বাহিরে তাকায়। পাখির মতো আকাশে ভাসছে ও। এমন সময় সাব্বিরের ফোন বেজে ওঠে। হ্যালো। তোমাকে বলতে ভুলে গেছিলাম, আর তোমার অস্ত্রগুলো বোরগাঁও সদরের সেনা নিবাস থেকে সংগ্রহ করে নিও, কেমন? ওকে স্যার। সাব্বির ফোন কেটে দিয়ে লুইসকে বলে, লুইস, সোজা আমাদের আড্ডাখানায় চলো। আশিকের একটা ব্যবস্থা না করে আমি মিশনে যাব না। ওকে বস। একটু পর হেলিকপ্টার ল্যান্ড করে 10 তলা বিল্ডিং এর ছাদে। সাব্বির আগেই হেলিকপ্টার থেকে নেমে চেয়ারে গিয়ে বসে। লুইস হেলিকপ্টারের ইঞ্জিন বন্ধ করে আশিককে বাক্স থেকে টেনে বের করে নিয়ে এসে সাব্বিরের সামনে ছুঁড়ে মারে। সাব্বির একটা বিদেশি চাইনিজ কুড়াল হাতে নিয়ে আশিকের চুলের মুঠি টেনে দাঁড় করায়। তারপর, সত্যি করে বল, তোকে বিষ দিতে কে বলেছিল কোল্ড ড্রিঙ্কসে? হি হি হি, বলবো না শালা, যা করার করে নে। সাব্বির আশিকের কথা শুনে চাইনিজ কুড়াল দিয়ে এক কোপ বসিয়ে দেয় আশিকের ডান পায়ে। মুহূর্তেই আশিকের সবগুলো নখ কেটে পড়ে যায়। আশিক চিৎকার করে ওঠে। সাব্বির খিলখিল করে হেসে বাম পায়ে কোপ দেয়। এবার পুরো পায়ের পাতাই আলাদা হয়ে যায় আশিকের শরীর থেকে। আশিক আবারও চিৎকার করে ওঠে, কিন্তু 10 তলার ছাদে থাকায় কেউ ওর চিৎকার শুনতে পাচ্ছিল না। সাব্বির খিলখিল করে হেসে আশিকের জিহবা প্লাস দিয়ে টেনে বের করে নিয়ে আসে। তারপর দাঁতে দাঁত কামড়িয়ে বলে, বলবি নাকি তোকে আরো ভয়ঙ্কর কষ্ট দিব? বল। যদি বলিস তবে ছেড়ে দিব। বল, তোকে কে হুকুম করেছিল? বলছি আমি স্যার, বলছি, প্লিজ আমাকে আর কষ্ট দিবেন না, আমি বলছি। হা হা হা। এই তো ভালো ছেলে, মুখ খুলে ফেলো এখন তাড়াতাড়ি। কে তোকে বলেছিল আমাদের কোল্ড ড্রিঙ্কসে বিষ মেশাতে? স্যার, আমি তাকে চিনি না। আমি কোল্ড ড্রিঙ্কস নিতে যাওয়ার সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে, আমিও রিসিভ করি। তখন সে অচেনা লোক আমাকে বলে আমি যেন আপনাদের কোল্ড ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দেই, আর এই কাজের জন্য ওরা আমাকে 100 কোটি টাকার চেক দিবে, আর সেটা যেন আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা কালো পোশাক পরিহিত ছেলের থেকে নিয়ে নিই। সাব্বির তাকায় লুইসের দিকে। লুইস মুচকি হেসে একটা মেমোরি বের করে 100 ইঞ্চি বিশাল মনিটরে ঢুকিয়ে চালু করতেই আশিকের চোখ বড় বড় করে তাকায় মনিটরের দিকে। সাব্বির মাটি থেকে চাবুক তুলে ধূপ ধাপ কয়েকটা আঘাত করে আশিককে। তারপর, শালা, আমাকে মিথ্যা বলিস? তুই নিজেই ফোন করেছিলি ওদের। বল, কাকে ফোন করেছিলি? বলছি, ওর নাম ডেভিড। ও বগুড়ায় থাকে। ওর সাথে 1 মাস আগে আমার পরিচয় হয়। তার মানে বগুড়া ইসলামী ব্যাংকের শাখা লুট করার বিষয়ে তুই জানতি? হ্যাঁ। সাব্বির কিছু না বলে আশিকের মোবাইল বের করে কোনো নাম্বারই পায় না। আশিক সাব্বিরের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলে, কি খুঁজছিস? নাম্বার? ফোনে তো সিমই নেই রে। এই যে দেখ, আমার মুখের মাঝে সিম। আশিক কথাটা বলে যেই মুখ খুলে অমনি সাব্বির আশিকের মুখের মাঝে গ্রেনেড ঢুকিয়ে দিয়ে চাবির রিংয়ের মাঝে নখ ঢুকিয়ে দিয়ে মুচকি হেসে বলে, হি হি হি। যদি আমাকে সব সঠিক তথ্য দিতি তবে আমি তোকে ছেড়ে দিতাম, বাঁচতে দিতাম। কিন্তু তুই শালা যা বললি সব মিথ্যা। তুই তো জানিসই মারা যাওয়ার আগে সব সময়
সত্যি কথা বলতে হয়। তুই সারা জীবন খারাপ কাজ করেছিস, নিজের ফোর্সের সাথে বেইমানি করে এসেছিস। আর তোর সবচেয়ে বড় ভুল আমার সাথে লাগতে আসা। লুইস শালাকে দেখতে ইচ্ছে করছে না আমার। রিংয়ের সাথে একটা দড়ি পেঁচিয়ে হেলিকপ্টারের সাথে একে ঝুলিয়ে দাও। সাব্বিরের হুকুম মতো গ্রেনেডের চাবি রিংয়ের সাথে একটা চিকন দড়ি বেঁধে নিয়ে আশিককে উল্টো করে হেলিকপ্টারের সাথে ঝুলিয়ে দেয়। তারপর কস্টেপ দিয়ে আশিকের মুখ খুব ভালোভাবে আটকে দেয়, যেন আশিক গ্রেনেড মুখ থেকে বের করে দিতে না পারে। সাব্বির হেলিকপ্টারে উঠতে যাবে, অমনি একটা অপরিচিত হেলিকপ্টার এসে ল্যান্ড করে সাব্বিরের সামনে। সাব্বির হেলিকপ্টার থেকে নামতেই অপরিচিত হেলিকপ্টার থেকে একটা নাড়ু নিজের চোখের সানগ্লাস দূরে ছুরি মেরে ছুটে এসে জড়িয়ে ধরে সাব্বিরকে। সাব্বির মুচকি হেসে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাহ, এত দ্রুত চলে আসলে যে স্টিফেন, আর একটু হলেই তো আমরা চলে যেতাম। আর বলবেন না বস, এয়ারপোর্টে অনেক ঝামেলা হয়েছিল। যাই হোক, চলুন বস, যাওয়া যাক। সাব্বির স্টিফেনকে নিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। লুইস হেলিকপ্টার নিয়ে সোজা চলে আসে বঙ্গোপসাগরের মাঝখানে। সাব্বির ডেভিলদের মতো হেসে গ্রেনেডের দড়ি ধরে টান দেয়, আর লুইস একটা সুইচের চাপ দিতে আশিক সাগরের দিকে পড়ে যেতে থাকে। সাগর থেকে 2 মিটার উপরে আসতে বিকট শব্দে ব্লাস্ট হয়ে যায়। গ্রেনেড মুহূর্তেই টুকরো টুকরো হয়ে যায় আশিকের দেহ, যেগুলো সমুদ্রে পড়তেই মাছের একটা বিশাল ঝাঁক হেসে খাদ্য হিসেবে গ্রহণ করতে থাকে। লুইস হেলিকপ্টার নিয়ে চলে আসে সোজা বগুড়া সদর সেনানিবাসে। সাব্বিরকে নামতে দেখে ছুটে আসে সেনানিবাসের জেনারেল। সাব্বিরের বন্ধু রোমান। সাব্বির হেলিকপ্টার থেকে নামতেই জেনারেল রোমান জড়িয়ে ধরে সাব্বিরকে। তারপর, দোস্ত, তবে আসলেই বগুড়ায়? হ্যাঁ, এলাম ঘুরতে। তা আমার জিনিসগুলো আমাকে বুঝিয়ে দে। হ্যাঁ, এগুলো আমি আমার রুমে রেখে চল, তোকে বুঝিয়ে দেই। সাব্বির জেনারেল রোমানের সাথে তার কেবিনে যায়। রোমান সাব্বিরের সেই অস্ত্রগুলো হ্যান্ডওভার করতে গিয়ে সাব্বিরকে বলে, দোস্ত, সাবধানে ব্যবহার করবি এই লেজার বিম, খুব ভয়ানক কিন্তু। আর হ্যাঁ, এই লেজারের বেগুনি রশ্মি খুব ক্ষতিকর, তোকে সানগ্লাস করে এটা ব্যবহার করবি। ঠিক আছে, শোন, হেলিকপ্টারটা রেখে রেখে গেলাম, এটা কিন্তু সরকারি না, আমার নিজস্ব অর্থায়নে কেনা, একটা দেখে রাখিস। জেনারেল রোমান মুচকে একটা হাসি দেয়। তারপর, তোর জন্য সরকার গাড়ির ব্যবস্থা করেছে, বাইরে গিয়ে দেখ, তোর জন্য দাঁড়িয়ে আছে ব্ল্যাক কালারের হোন্ডা বিসিআর 2022 মডেল এর গাড়ি। এনজয়। আসছি। সাব্বির বেরিয়ে আসে রোমানের কেবিন থেকে। এসে দেখে সত্যি একটা গাড়ি রাখা। সাব্বির ড্রাইভিং সিটে বসে, সাথে লুইস স্টিফেনও বসে পড়ে। গাড়ির কাটা 100 ছুঁই ছুঁই শেরুর সিরাজগঞ্জ হাইওয়েতে তীর বেগে ছুটে চলেছে। সাব্বির ঠিক তখনই পরপর কয়েকটা পচা ডিম এসে আসতে পড়ে সামনের গ্লাসে। সাব্বির বুঝতে পারে ডাকাত আক্রমণ করছে। সাব্বির দ্রুত গাড়ির ড্রাইভিং সিটে লুইসকে বসিয়ে দিয়ে গাড়ির পেছন দিক দিয়ে বের করে অপেক্ষা করতে থাকে। একটু পরই জঙ্গলের মাঝ থেকে বেরিয়ে আসে কয়েকটা ডাকাত। সবার হাতেই দেশীয় অস্ত্র। সাব্বির M4 পিস্তল বের করতে গিয়ে থেমে যায়। মুচকি হেসে মনে মনে বলে, এসব ছোটখাটো ডাকাতদের মারতে কামান বের করার কোনো মানেই হয় না। সাব্বির লেজার বিম বের করে গাড়ির পেছন থেকে বের হয়ে ডাকাতদের দিকে তাকিয়ে মুচকে হাসি দিতেই ডাকাতরা সাব্বিরের দিকে তেড়ে আসতে যাবে, অমনি সাব্বিরের লেজার বিমের ট্রিগারে চাপ দিয়ে এক টান মারে। মুহূর্তেই 2 টুকরো হয়ে যায় ডাকাত দলের সদস্যরা, সাথে লাশ পড়ার দুর্গন্ধ। সাব্বির আবারও গাড়িতে উঠে বসে। লুইস অনেক আগেই গ্লাস পরিষ্কার করে ফেলেছে। আবারও চলতে শুরু করে সাব্বির। ভোর হয়ে এসেছে। সাব্বির পৌঁছে যায় বগুড়ার প্রাণ কেন্দ্র সাতমাথায়। সাব্বির গাড়ি থেকে নেমে লুইসকে বলে, গাড়িটা রেখে তোমরা চলে যাও, আমি এখানে কিছু কাজ করব। ও আমার চলে যাওয়া মানে বুঝেছো? এটাই যদি এতদিনেও না বুঝি বস, তবে এতদিন হলো কেন আছি আপনার সাথে? তাহলে এসো। লুইস আর স্টিফেন অন্ধকারের মাঝে যায়। সাব্বির একটা টঙের দোকানে গিয়ে বসে। তারপর, মামা, 1 কাপ দিও তো মালাই চা। একটু অপেক্ষা কর মামা, এক্ষুনি দিচ্ছি। সাব্বির বসে বসে চেয়ে থাকে সাতমাথার ভাস্কর্যের দিকে। চাওয়ালা মামা সাব্বিরের সামনে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, মামা, এই নিন আপনার মালাই চা। সাব্বির চাটা নিয়ে এক চুমুক দিয়ে চাওয়ালার দিকে তাকিয়ে বলে, মামা, একটু বগুড়ার বিষয়ে বলো তো, নতুন এসেছি তো, কোনো বিপদ হবে কি?
আর বিপদ মামা, বগুড়ার অবস্থা ভালো না। দেখছেন না, পুরো এলাকা ফাঁকা। এ তো কয়েক মাস আগে সারা রাত লোক থাকতো, আমার দোকানে এসে চা খেত, সারা রাত আড্ডা দিত। কিন্তু 1 মাস আগে হঠাৎ একটা খুন হয়, ওই যে চত্বর দেখছেন না, ওর সামনে। তারপর থেকে আস্তে আস্তে একের পর এক খুন হতে থাকে, যার জন্য লোকজন আর বাইরে বের হন না সন্ধ্যার পরে। তাহলে তুমি একা এই শুনশান এলাকায় কিভাবে আছো? ভয় করে না? ভয় পেলে কি আর সংসার চলবে ভাইজান? সারাদিন রিক্সা চালিয়ে রাতে এখানে চা বিক্রি করি, রিক্সা চালিয়ে যা পাই সেটাই দিয়ে সংসার চালাই। আর এই চা বিক্রি করে যা পাই সব বেটা বেটির পড়াশোনার খরচ চালাই, সাথে বউয়ের টুকটাক চুরি ফিতে কিনে দেয়। বাহ, মামিকে দেখছি খুব ভালোবাসো মামা। তাহলে শুনলাম এখানকার নাকি একটা ব্যাংক লুট হয়েছে, সেই ব্যাংকে তোমার টাকা ছিল নাকি? সাব্বির চায়ের বিল মিটিয়ে চলে আসতে যাবে এমন সময় চাওয়ালা সাব্বিরকে বলে, এই যে পাশের বিল্ডিং এর 10 তলায়। সাব্বির আর কিছু না বলে চলে আসে গাড়িতে। গাড়ি স্টার্ট করে চালাতে শুরু করে গন্তব্য পুরো বগুড়া শহর টহল দেওয়া। গাড়ির কাটা ছুঁই ছুঁই। এমন সময় খুব স্পিডে একটা গাড়ি সাব্বিরকে পাশ কাটিয়ে চলে যায়। সাব্বির দ্রুত গাড়িটা রাস্তার পাশে সাইড করে, গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিয়ে নিজের কানের হাত রেখে চোখ দুটো বন্ধ করে ফেলে। এমন সময় হঠাৎ শুনতে পায় কোনো মেয়ের চিৎকার, বাঁচাও। সাব্বির চোখ খুলে দ্রুত ছুটতে থাকে সেই গাড়ির দিকে। সাব্বিরের গাড়ির কাটা 100+। সাব্বিরের গাড়ি থেকে একটু দূরেই সে কালো রঙের হাই স্কার। সাব্বির গুলি বের করে শুট করতে গিয়েও থেমে যায়। এমন সময় সামনের গাড়িটা আপনা আপনি থেমে যায়, আর সেখান থেকে নেমে আসে কয়েকটা লোক কালো মুখোশ পরিহিত। সাব্বির দ্রুত গাড়ি ইউটার্ন নিয়ে অনেক দূরে চলে আসে আর গাড়ি থেকে নেমে পড়ে। সাব্বিরকে পেছনে যেতে দেখে গাড়ি থেকে নেমে আসা লোকগুলো আবার গাড়ির দিকে ছুটতে থাকে। অমনি সাব্বির পরপর 2 রাউন্ড গুলি করে। সাব্বিরের নিখুঁত নিশানা গাড়ির 2 চাকা ফুটো করে ফেলে। গাড়িতে থাকা লোকগুলো ছুটে আসতে থাকে সাব্বিরের দিকে। সাব্বির দেরি না করে ফায়ার করে। মুহূর্তে সবগুলো লোকের দেহ নিথর হয়ে রাস্তার উপর মুখ থুবড়ে পড়ে। সাব্বির এগিয়ে যেতে থাকে গাড়ির দিকে। গাড়ির সামনে গিয়ে গাড়ির দরজা খুলতেই একটা বুলেট এসে সাব্বিরের ডান হাতে লাগে। সাথে সাথে সাব্বির মাটিতে মুখ থুবড়ে পড়ে যায়। সাব্বিরকে গুলি লাগার সাথে সাথে পড়ে যেতে দেখে গাড়ির ভেতরে বসে থাকা নেতা গোছের লোক বিজয়ের হাসি দিয়ে গাড়ি থেকে নেমে আসে। সাব্বিরের দিকে তাকিয়ে রাগে বুট জুতার কয়েকটা লাথি মারে সাব্বিরকে। তারপর গাড়ি থেকে একটা মেয়েকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে এগিয়ে যেতে থাকে সাব্বিরের গাড়ির দিকে। এমন সময় সাব্বির চোখ খুলে তাকায় নেতা গোছের লোকের দিকে। তারপর মুচকি হেসে কোমর থেকে লেজার বিম বের করে ট্রিগারে চাপ দিতেই ভয়ানক বেগুনি রশ্মি নেতা গোছের লোকের মাথায় এফোর ওফর করে দেয়। সাব্বির এগিয়ে যায় মেয়েটার দিকে। মেয়েটার দিকে সাব্বির তাকিয়ে দেখে মেয়েটা একটা ডানা কাটা পরি। সাব্বির দ্রুত নিজের মনকে বুঝিয়ে মেয়েটাকে বলে, এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটা সাব্বিরকে কি বলেছে সাব্বির শুনতে পেয়েছে কিনাও জানে না, তার আগেই মাটিতে পড়ে যায়। মেয়েটি দ্রুত সাব্বিরের হাতের পালস চেক করতে গিয়ে দেখে সাব্বিরের হাতে গুলি লেগেছে, আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সাব্বির জ্ঞান হারিয়ে ফেলেছে। সাব্বির যখন জ্ঞান ফিরে নিজেকে দেখতে পায় একটা সুন্দর বিছানায়, আশেপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। দেয়ালে বড় ফ্রেমে একটা ছবি টাঙানো, যেখানে একটা মধ্যবয়স্ক লোক একটা মেয়েকে জড়িয়ে ধরে আদর করছে। সাব্বির বুঝতে পারে হয়তো তার বাবা মেয়ে। বিছানা থেকে উঠতে গিয়ে দেখে ওর হাতে ক্যানেলা লাগানো আর বাম হাতে ব্যান্ডেজ। হাতে হালকা চাপ দিতেই ব্যথায় শিউরে ওঠে সাব্বির। হাত ছেড়ে দিয়ে সামনে তাকাতেই দেখতে পাই একটা মেয়ে ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সাব্বিরের জ্ঞান ফিরতে দেখে মেয়েটি এসে বলে, হাই, আমি জেনিফা। আমি ভেবেছিলাম খাবারগুলো নিয়ে এসে আপনাকে ডেকে তুলবো, কিন্তু এসে তো আমি সারপ্রাইজড হয়ে গেলাম। আপনার জ্ঞান ফিরে এসেছে। হ্যাঁ, কিন্তু আপনাকে চিনলাম না তো। ইস, আপনি তো দেখছি মনে রাখতে পারেন না কিছুই। গত রাতে আপনিই তো আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে গুলি লেগেছিল আপনার হাতে, মনে নেই? ও হ্যাঁ, মনে পড়েছে। তা আপনার কোনো ক্ষতি হয়নি তো? আর আমার গাড়িটা কই? টেনশন নেই, গাড়িটা আমাদের গ্যারেজেই রেখেছি। তা আপনি কোথায় যাবেন? কোথায় আবার? হোটেলে যাব। আপনি বগুড়ায় কি নতুন? হ্যাঁ, আমি ঢাকা থেকে এখানে এসেছি ঘুরতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সেবা করার জন্য। ধুর, আমার আরো আপনার উপর
কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কারণ আপনি আমাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন। না হলে হয়তো ওরা এতক্ষণে আমাকে ধর্ষণ করে মেরেই ফেলতো। হা হা হা, ভয় নেই। আচ্ছা, আপনি কি বাসায় একাই থাকেন নাকি? আর অত রাতে আপনি একা কোথায় গিয়েছিলেন? আসলে আমি সিঙ্গাপুর থেকে আজ সকালে দেশে এসেছি, কিন্তু আমার ভিসা জটিলতায় এয়ারপোর্টে আটকে থাকতে হয় সারাদিন। শেষে রাত 8টায় এয়ারপোর্টের লোকজন তাদের ভুল স্বীকার করে। তখন আমার ভিসা সম্পূর্ণ বৈধ থাকা সত্ত্বেও আমাকে হয়রানি করা হয়েছিল। তা আমি সেই মুহূর্তে বগুড়া আসার জন্য একটা গাড়ি ভাড়া করি উবারে। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করে রাস্তায় কয়েকটা লোক উবার চালককে গাড়ি থেকে নামিয়ে দিয়ে আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল। তারপর আপনি তো জানেনই কি হলো। আচ্ছা, আপনি একা আসতে গিয়েছেন কেন? আপনার বাবা মা বা ভাইকে বলতে পারতেন। আসলে আমার আম্মু মারা গেছে অনেক আগে, আর আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা বগুড়া একটা ব্যাংকে চাকরি করতো, কিন্তু হঠাৎ কি যেন হয়েছে ব্যাংকের। বাবা চাকরি চলে যায়, আর হঠাৎ 2 দিন আগে বাবা আমাকে ফোন করে জানান তিনি আসছেন সিঙ্গাপুরে। আমি অত্যন্ত খুশি মনে অপেক্ষা করছিলাম, কিন্তু বাবা সিঙ্গাপুর পৌঁছায়নি। 2 দিন আমি বাবার ফোনে 1000 বারের বেশি কল কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। আমি বুঝে গিয়েছিলাম বাবার কিছু একটা হয়েছে, তাই আমি আর সিঙ্গাপুরে বসে থাকতে পারিনি, একাই চলে এসেছি। ও আপনার বাবা কোন ব্যাংকে চাকরি করত? জেনিফা অনেকক্ষণ ভাবার পর বলল, ইসলামী ব্যাংকে চাকরি করতো, ম্যানেজার পদে। কি আপনি কি জানেন এই ব্যাংকটা কিছুদিন আগে হ্যাক করে প্রায় 10,000 কোটি টাকা লুট করেছে হ্যাকার দল? আপনাকে কি কিছু বলেছিল আপনার বাবা? না, আমাকে কিছু বলেনি, তবে আমি লাস্ট যখন বাবার সাথে কথা বলেছিলাম তখন বিকট একটা শব্দ হয়েছিল। তারপর থেকে বাবার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি না। সাব্বির আর কিছু বলতে যাবে তার আগে কারো পায়ের শব্দ পেয়ে সাব্বির দ্রুত ঘরের লাইট বন্ধ করে দিয়ে টেবিলের উপর থেকে নিজের পিস্তলগুলো কোমরে গুজে নীলাকে নিয়ে দরজার আড়ালে চলে যায়। একটু পরেই গুলির বৃষ্টি শুরু হয়। জেনিফা ভয়ে চিৎকার করার আগে সাব্বির জেনিফার মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, জেনিফা প্লিজ কোনো সাউন্ড করো না। একটু পর দরজা ঠেলে একে একে অনেকজন রুমের মাঝে ঢুকে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, হা 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 হা, শালা আমাদের লোককে কল মেরেছিলি তাই না? এবার বুঝ কেমন লাগে। হে কি আছিস? টর্চ লাইট জ্বালা, শালার মুখটা দেখে যা একটু। হা হা হা। নেতা গোছের লোকের কথা শুনে ক্রুটস লাইট চালাতে যাবে তার আগেই সাব্বির নিজের কোমর থেকে M4 আর লেজার বিমের ট্রিগারে চাপ দিয়ে চারিদিকে একবার ঘোরাতেই ধপাস ধপাস করে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে সাব্বির হেসে ওঠে। নিজের প্যান্টের পকেটে থাকা ছোট্ট নাইট ক্লিয়ার সানগ্লাস চোখে দিতেই সবকিছু স্পষ্ট দেখতে থাকে ও। মেঝেতে রক্ত ভেসে গিয়েছে, সবগুলো দুভাব হয়ে যাওয়া লাশ। সাব্বির লাশ গুনে গণনা করে চমকে উঠে। মোট 20 জনকে ও মেরে ফেলেছে 1 সেকেন্ডে। সাব্বির জেনিফাকে বলে, জেনিফা এখানে চুপ করে থাকো, আমি আসছি, ভয় নেই, আছি আমি। প্লিজ আমাকে রেখে যাবেন না, আমার অনেক ভয় করছে। সাব্বির উপায় না পেয়ে জেনিফাকে নিয়েই রুম থেকে বাইরে বের হয়ে আসে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে আর একজন শত্রুকেও দেখতে না পেয়ে সাব্বির জেনিফাকে নিয়ে চলে আসে সোজা গ্যারাজে। নিজের গাড়ি বের করে জেনিফাকে নিয়ে এসে এলাকা তৎক্ষণাৎ ট্র্যাক করে সাব্বির চলে আসে ওর ফ্ল্যাটে। জেনিফাকে নিয়ে সাব্বির ফ্ল্যাটের দরজায় কলিং বেল বাজাতেই লুইস এসে দরজা খুলে দেয়। সাব্বির জেনিফাকে নিয়ে ভেতরে চলে যায়। জেনিফা কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ও একা একটা মেয়ে, অচেনা লোকের সাথে তার ফ্ল্যাটে চলে এসেছে। কিন্তু জেনিফার ভয়টা তখনই চলে যায় যখন সাব্বিরকে বলে, জেনিফা আসলে ওই বাসায় লাশের স্তূপ আর রক্তের গন্ধে তুমি থাকতে পারবে না, তাই এখানে নিয়ে এসেছি। ভয় নেই, লুইস আর স্টিফেন আমার ভাইয়ের মতো, ওরা চলে যাবে একটু পরই। তুমি তোমার পছন্দ মতো একটা রুমে চলে যাও। জেনিফা সাব্বিরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে যায় একটা রুমে। সাব্বির তাকায় স্টিফেনের দিকে, তারপর, স্টিফেন যাও, পুরো বাসা ভালো করে সার্চ করবে, সবগুলো লাশের পকেট চেক করবে, তারপর লাশগুলোকে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসবে। ওকে বস। স্টিফেন চলে যায়। সাব্বির লুইসকে বলে, লুইস তুমি স্টিফেনের পেছনে থাকবে, মানে ফলো করবে। স্টিফেনকে কেউ ফলো করে নাকি সেটা দেখবে। আমার মনে হচ্ছে সেদিন রাতে গাড়িতে এমন কেউ ছিল যে আমাদের ফলো করেছিল। ওকে বস। লুইসও চলে যেতেই মাহবুবুর রহমানকে ফোন দেয় সাব্বির। সাব্বির হঠাৎ ফোন দিলে যে কোনো দরকার? জি স্যার,
আমি পুরো কেসের মধ্যে ঢুকে গিয়েছি। একদম বিশাল বড় এক গোলক ধাঁধা আমাকে ঘিরে ধরেছে। সেই জন্যই তো তোমাকে দিয়েছি এই কাজ। শোনো, মাথা ঠান্ডা করে কাজ করবে। আর হ্যাঁ, আশিককে কি করলে? ওর পরিবার লোকজন তো বারবার অফিসে আসছে তাদের ছেলেদের খোঁজ নিতে। হি হি হি, বলে দিবেন তাদের ছেলে শহীদ হয়ে গিয়েছে আর সলিল সমাধি লাভ করে গভীর বঙ্গোপসাগরের মাঝে। মাহবুবুর রহমান ফোন কেটে দেয়। এদিকে বস, আমাদের 20 জন ক্রু একটু আগে শহীদ হয়ে গেছে। হাবিবের কথা শুনে চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠে। নিক্সন রাগে ছুটে যায় ওর ডান হাত হাবিবের দিকে। তারপর, হাবিব, তুমি এটা আমাকে কি শোনালে? আমার এত বড় ক্ষতি করলো সামান্য একটা ছেলে। তুমি জানো আমার লোকের দিকে একটা পুলিশও চোখ তুলে তাকাতে পারে না। কিন্তু বস, ওই শালা তো আমাদের লোকদের একদম টুকরো টুকরো করে ফেলছে। হ্যাঁ, সে টুকরো টুকরো করে ফেলেছে আর তুমি সেটা আমাকে গর্বের সাথে এসে শোনাচ্ছ? খোঁজ নাও ও কুত্তার বাচ্চা কে। শালাকে এর জন্য পস্তাতে হবে। হ্যাঁ, অনেক পস্তাতে হবে। বস, আমার মনে হচ্ছে ইসলামী ব্যাংকের ম্যানেজার রহিম সাহেব বলতে পারবে এই ছেলে কে, কারণ এই শালার বসাতেই আমাদের লোক খুন হয়েছে। আর আগের রাতে হাইওয়েতে রহিমের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসার সময় সেই একইভাবে আমাদের 10 জন ক্রু শহীদ হয়েছে। হাবিব, সত্যি বলছি, তুমি আমার সামনে থেকে চলে যাও, নয়তো আমি তোমাকে খুন করে ফেলবো। ওপর থেকে চাপ আসছে, তার জানতে চাচ্ছে কি করে এই খুনগুলো হলো। বসকে আমি কি জবাব দেবো বলো? আজকের মধ্যে তুমি ওই শেখাখোরের খোঁজ নিয়ে আসতে না পারলে সত্যি বললাম তোমার চিরুদ্দেশ অবধারিত। হাবিব কিছুটা ভয় পেয়ে যায়। দ্রুত বের হয়ে আসে নিক্সনের রুম থেকে। এমন সময় নিক্সনের ফোনে একটা কল আসে। নিক্সন, তোমার খোঁজে কে গিয়েছে সেটা আমি জানি। বস, তাহলে আমাকে বলো, শালাকে আমি এক্ষুনি খুন করে আসবো। নিক্সন, সবাইকে এক ভেবো না, এ হলো একদম ঘাড়তেরা। কখন কোন দিকে ঘুরে যায় ও ছাড়া কেউ জানে না। তোমাকে আমি কিছু বলবো না, এমনকি চাপও দিব না, শুধু বলবো সাবধানে থাকো। আর ওকে না খুঁজে আবারও শুরু করে দাও ব্যাংক লুট করা। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাংলাদেশের সমস্ত ব্যাংক লুট করে পালিয়ে যেতে হবে। কিন্তু তাই বলে বসকে ছোকরাকে এমনি এমনি ছেড়ে দিব? আর নিক্সন, মাথা গরম করলে হয়? গ্যাংস্টার জীবনে এমন অনেক কিছু দেখতে হয়। অন্যকে তো শুধু মারলেই হবে না, কখনো কখনো নিজেকেও খেতে হবে। বাংলাদেশের সবচেয়ে ব্যালক হলো ইসলামী ব্যাংক। ব্যালক এই ব্যাংকেই প্রতি মাসে সিঙ্গাপুর থেকে প্রতি মাসে লাখ লাখ ডলার আসে ইউটিউবার আর ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্টে। রহিমের বাচ্চাকে তো জীবিত রেখেছে। এই তো ইসলামী ব্যাংকের ম্যানেজার সালারে ধরো অত্যাচার করে ওইসব জানে কিভাবে ওদের ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংক এর হাজার হাজার কোটি টাকা ট্রান্সফার হয়। বস, আমি শুনেছি বর্তমানে আমাদের হ্যাকার গ্রুপ আমেরিকায় অবস্থান করছে। তাদের ডিমান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বলুন কি করব আমরা? একদম তুমি বোকাই রয়ে গেলে। দাবি মেনে নাও আর বড় বড় ব্যাংক লুট করতে থাকো। সবশেষে সবগুলো হ্যাকার এর বাচ্চার মুখ উন্মোচন করিয়ে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। আজ রাখছি, অনেক কাজ বাকি। সে অচেনা লোক ফোন কেটে দেয়। নিক্সন নিজের চেয়ারে বসে শয়তানি হাসি দিয়ে বলে, হা হা হা, শালা আমাকে চামচা ভাবিস? তুই তো চিনিস না আমি দুমুখে সাপ। যখন যে দিক থেকে খেতে পারবো তখনই সেই দিকেই খাবো। হা হা হা। যদি আমাকে এই ছোকরা মারতে আসে তবে আমি শালাকে কোনোভাবে নিজের দলে ভিড়িয়ে তোকে ফিনিশ করে দিব। তারপর সুযোগ বুঝে শালাকেও মেরে পুরে টাকা নিজেই ভোগ করবো। হা হা হা। এইদিকে সেই অচেনা লোক ফোন কেটে দিয়ে নিক্সনের মতোই ভাবতে থাকে কি করে সে সম্পূর্ণ টাকা ভোগ করবে। এদিকে হাবিব তন্ন তন্ন করে খুঁজতে ব্যস্ত সেই চোকরাকে, যে ওদের এতগুলো লোককে মেরে দিয়েছে। হাবিব প্রথমেই লোকজন নিয়ে যেতে থাকে রহিমের বাসায়, কারণ ওখানে ওর লোকের শেষ লোকেশন ছিল। এদিকে লুইস দূর থেকে অচেনা কোনো গ্যাংকে দেখে দ্রুত ফোন দেয় স্টিফেনকে। তারপর, স্টিফেন, গাড়ি রহিম সাহেবের বাসার সামনে না দাঁড় করিয়ে সোজা চলে গিয়ে আবার পেছন থেকে আসবে। লুকিং গ্লাসে দেখো 5টা গাড়ি, এগুলো আমাদের শত্রু। যে কোনোভাবে এদের মধ্যে থেকে একটাকে আমাদের জীবিত ধরতে হবে আর বসের সামনে হাজির করতেই হবে। ওকে। স্টিফেন রহিম সাহেবের বাসার সামনে গাড়ি দাঁড় না করিয়ে সোজা চলে যায়। এদিকে লুইস ওর গাড়ির স্পিড কমিয়ে দেয়। হাবিব সোজা রহিম সাহেবের বাসার সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে ভেতরে যেতেই চমকে উঠে। পুরো বাসায় দুর্গন্ধে ভরপুর। বস, মনে হচ্ছে লাশের গন্ধ। কেমন যেন আমার মনে হচ্ছে আমাদের বিপদ হতে চলছে। হাবিব রাগে হেডশুট করে ক্রুকে তারপর হুঙ্কার ছেড়ে বলে,
হাবিবের হুঙ্কার শুনে বাকি সব ক্রু চুপ হয়ে যায়। এমন সময় লাইট জ্বলে। উঠে হাবিব হাঁটতে গিয়ে হঠাৎ ক্লিপ কেটে মেঝেতে খুব জোরে আছড়ে পড়ে, চিৎকার করে ওঠে। সব ক্রু ছুটে এসে হাবিবের দিকে। লাইট মারতেই চিৎকার করে উঠে। ক্রুরা ভয়ে সবাই পালিয়ে যায়, কারণ মেঝেতে পড়ে গিয়ে হাবিবের পুরো শরীরে রক্ত লেগে ভয়ঙ্কর পিশাচের মতো লাগছিল। হাবিব রাগে সবগুলো ক্রুকে গালি দিতে দিতে একাই এগিয়ে যায় দোতলার দিকে। যত এগিয়ে যাচ্ছে হাবিব ততই ঝাঁঝলো একটা ভুটকা গন্ধ নাকে আসতে থাকে হাবিবের। দোতলার প্রথম রুমে গিয়ে রুমে লাইট জ্বালাতেই হাবিব চিৎকার করে ওঠে, কারণ পুরো রুম জুড়ে দুভাগ হয়ে যাওয়া পোড়া লাশ, সবার নাড়ি ভুড়ি বের হয়ে গিয়েছে, যেগুলো ভয়ঙ্কর বন্য শিয়াল এসে চিবিয়ে খাচ্ছে। মৃণায় আর গন্ধে বমি করতে করতে ছুটে আসতে থাকে নিচে। বাসা থেকে বের হতেই কোনো কিছুর সাথে উষ্টা খেয়ে হাবিব মুখ থুবড়ে পড়ে যায়। কোনো রকমে উঠে সামনে তাকাতেই ভয়ে কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে ফেলে, কারণ ওর সামনে আরো 10টা লাশ পড়ে। এদিকে লুইস আর স্টিফেন হাসতে হাসতে বেরিয়ে আসে আড়াল থেকে। তারপর এই হলো গ্যাংস্টার শালা বিতু, সামান্য লাশ দেখে এই অবস্থা। চল যাওয়া যাক, আমাদের তো টার্গেট পূরণ হয়েছে। একজনকে জীবিত দরকার ছিল, আমাদের শালাকেই পেয়ে গেছি। হ্যাঁ চলো। হাবিবের জ্ঞান ফিরতেই নিজেকে বাধা অবস্থায় দেখতে পেয়ে ভয়ে শিউরে উঠে আস্তে আস্তে বলে। এমন সময় আড়াল থেকে লুইস আর স্টিফেন বের হয়ে এসে হাবিবের সামনে দাঁড়ায়। তারপর এই যে আমরা আছি শালা, তোর না খুব সাহস, আমাদের সাথে লাগতে এসেছিস। টেনশন নেই তোর, যে পাগনাটুকু গজিয়েছে সেটা আমাদের বস এসে কেটে দিবে, বুঝলি? বাহ, তোর দেখি হাওয়া ফুস। আমাদের বস অসুস্থ বুঝলি, তিনি সুস্থ হয়ে আসুক, তারপর তোর হিসাব হবে। এখন এখানেই থাক। হাবিবকে দেখে লুইস আর স্টিফেন চলে যায়। হাবিব অন্ধকারের মাঝে চিৎকার করে বলতে থাকে, কে আছো, আমাকে বাঁচাও। এদিকে রাত শেষ হয়ে ভোর হয়ে গেলেও হাবিবের কোনো আশার নাম গন্ধ না পেয়ে রেগে যায় নিক্সন। রাগে একের পর এক ফায়ার করে আকাশের দিকে। তারপর হাতে চাবুক নিয়ে চলে আসে ভূগর্ভের রুমে, যেখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল একটা মধ্যবয়স্ক লোক। নিক্সন সোজা সেই লোকের সামনে গিয়ে বলে, কি রে বুড়ো, সত্যি করে বল তোর সাথে কে কে আসে? কি রে গুন্ডা, তোর মাথা কি গিয়েছে? আমার সাথে আবার কে থাকবে শুনি? আগে তো জানতে চাইতি বাংলাদেশ ব্যাংকের গোপন কার্ড কি, আর এখন বলছিস আমার সাথে কে আছে। তবে শোন, আমার সাথে আমার আল্লাহ আছে। তোকে আমি চাইলেও এক্ষুনি টুকরো টুকরো করে ফেলতে পারি রে, তবে করছি না। কেন জানিস? আগে তোর ওই লোককে আমি খুঁজে বের করব, তারপর তোর সামনে শালাকে কুপিয়ে মারবো। আমার 40 জন গুকে সে হত্যা করেছে। আলহামদুলিল্লাহ, তাহলে জালিমদের মারতে কেউ এসেছে? নিক্সন রাগে লাথি মারে রহিম সাহেবের মুখে। হঠাৎ বুট জুতোর লাথি খেয়ে রহিম সাহেব মুখ থুবড়ে পড়ে যায় মাটিতে। নিক্সন বিজয়ের হাসি দিয়ে চলে যায় সেখান থেকে। এদিকে গত রাত থেকে সাব্বিরকে রুম থেকে বের হতে না দেখে জেনিফা নিজেই সাব্বিরের রুমে নক করে। সাব্বির ভেতরে আসবো? সাব্বির বিছানায় জ্বরে কাতরাতে কাতরাতে কোনো রকমে বলে, হ্যাঁ এসো জেনিফার। জেনিফা আস্তে আস্তে রুমে এসে সাব্বিরকে এই গরমের মাঝেও কম্বল মুড়ি দিয়ে সাব্বিরকে শুয়ে থাকতে দেখে জেনিফা দ্রুত সাব্বিরের পাশে বসে সাব্বিরের মাথায় হাত রাখতেই চমকে যায়। পুরো শরীর প্রচন্ড গরম। জেনিফা সাব্বিরকে বলে, এই আপনার কেয়ারলেস কেন শুনি? এতটা জ্বর হয়েছে আপনার, তবুও কেন ডাকেননি আমাকে? একা একা রুমে শুয়ে কষ্ট পাচ্ছেন। কি বলবো, যাই হোক তুমি রুমে যাও। জেনিফা একটু পরেই আমার ভাই লুইস আসবে খাবার নিয়ে, খাবারটা খেয়ে নিও। আমাকে আপনার খাদক মনে হয়? আপনার এই অসুস্থতার মাঝেও বলছেন আমি খাবো? সাব্বির কিছু বলতে যাবে তার আগেই জেনিফা সাব্বিরের মুখ চেপে ধরে। তারপর, চুপ, জাস্ট চুপ। আপনি আর একটা কথাও বলবেন না। উঠুন, দেখি উঠুন, শরীরটা মুছে দিতে হবে। আরে না না, তুমি যাও জেনিফা, লুইস এলে ওই করে দিব। জেনিফার আগে চোখে তাকায় সাব্বিরের দিকে, তারপর কড়া গলায় বলে, আর একটা কথা বলে ঠাস করে একটা থাপ্পড় দিব বললাম। আমি ডাক্তার আর আপনি কিনা আমার চেয়ে বেশি বলছেন। আপনার না হলেও 104 ডিগ্রি এর বেশি জ্বর, আর আপনার শরীর মুছে না দিলে আপনি মারা যেতে পারেন। সাব্বির কিছু বলতে যাবে আগেই জেনিফা সময় নষ্ট না করে উঠে চলে যায় বাথরুমে। এক বালতি পানি আর তোয়ালে ভিজিয়ে নিয়ে এসে সাব্বিরকে উঠে বসায়। তারপর, এই গেঞ্জিটা খুলে দেব, হাতটা তুলুন।
সাব্বির হাত তুলতে গিয়ে ব্যথায় কোকিয়ে ওঠে। আহ ইস সরি, আমার মনেই ছিল না আপনার হাতে ব্যান্ডেজ করা, কারণ আমি কেচি নিয়ে আসছি। জেনিফা এক দৌড়ে কেচি নিয়ে এসে কুচ করে পুরো গেঞ্জি কেটে ফেলে। সাব্বির লজ্জায় পুরো লাল হয়ে গেছে। জেনিফা সাব্বিরের অবস্থা দেখে বলে, সাব্বির লজ্জার কিছু নেই, এখন দেখি চুপচাপ শুয়ে পড়ো তো, মাথায় একটু পানি দিয়ে দিব। সাব্বির বাধ্য ছেলের মতো মাথা খাটের কোনায় রেখে শুয়ে পড়ে, আর জেনিফা সাব্বিরের মাথায় পানি ঢালতে থাকে। এমন সময় দরজায় কলিং বেল বাজে। জেনিফা উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখে লুইস এসেছে। লুইস জেনিফার দিকে তাকিয়ে মুচকে হেসে বলে, আফু এই নিন খাবার আছে এখানে, বাইককে বলবেন আর কিছু লাগলে যেন আমাদের বলে। লুইস কথাটা বলে চলে যেতে নিবে অমনি জেনিফার লুইসকে বলে, এই তোমরা লুইস, তুমি আর তোমার ছোট ভাই কোথায় থাকছো? আর সকালের খাবার খেয়েছো? জি আফু খেয়েছি, আর আমরা সামনের বাসায় থাকি। আচ্ছা আফু বাইকে খাবারটা খাওয়ান। ও হ্যাঁ ভুলে গেছি, এই যে আফু ওষুধ, ওটাও নিয়ে। জেনিফা মুচকি হেসে খাবার আর ওষুধ নিয়ে আবারও আসে সাব্বিরের কাছে। তারপর সাব্বিরকে তুলে বসিয়ে সুন্দর করে মাথা মুছে দিয়ে জেনিফা ফ্রেশ হয়ে এসে সাব্বিরের পাশে বসে। তারপর লুইস নিয়ে আসা খাবারগুলো প্লেটে সার্ভ করে এক লোকমা সাব্বিরের মুখের সামনে তুলে ধরে। সাব্বির অবাক নয়নে তাকায় জেনিফার দিকে। জেনিফা সাব্বিরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কি হলো, এভাবে চেয়ে না থেকে হা করুন আর ভালো ছেলের মতো খেয়ে নিন। সাব্বির হা করে খাবারটা মুখে নিয়ে খেতে থাকে। আজ কেন যেন খাবার খেতে সবচেয়ে ভালো লাগছে সাব্বিরের। ও নিজেও জানে না খাবারটা কি, তাহলে সবচেয়ে ভালো হয়েছে নাকি যে তুলে খাওয়াচ্ছে তার হাতে জাদু আছে। সাব্বির নিজের কৌতূহল দমাতে না পেরে জেনিফাকে বলে, জেনিফা একটা কথা বলবো? কথা বলতে আবার অনুমতি লাগে নাকি? বলে ফেলো। আচ্ছা, আজকে রান্নাটা কি সবচেয়ে বেশি টেস্ট হয়েছে? তুমি একটু টেস্ট করে দেখো তো। জেনিফা সাব্বিরের কথা মতো এক লোকমা খাবার মুখে দিয়ে কিছুক্ষণ চাবানোর পর খেয়ে বলে, খাবারটা মোটামুটি ভালো, তবে লবণ ঝাল একটু কম আর হলুদের গুঁড়া বেশি হয়েছে। তার মানে আমি যার হাতে খাচ্ছি তার হাতে কোন স্পেশাল জাদু আছে? সত্যি বলছি, আমার জীবনের সবচেয়ে বেস্ট খাবার আজকে খাচ্ছি আমি। জেনিফা অনেক লজ্জা পেয়ে যায় আর হাসতে হাসতে বলে, ধুর, তুমি না কি যে বলো, আমার হাতে জাদু থাকবে কেন শুনি? আমিও তোমার মতোই সাধারণ মানুষ। না না, কোনো একটা বিষয় তো নিশ্চিত আছে। হ্যাঁ আছে, আর সেটা হলো আমার মনে হচ্ছে আমি প্রথম নারী যে তোমাকে তুলে খাওয়াচ্ছি, তাই না? আর এই কারণেই আমার হাতে খেতে তোমার এত ভালো লাগছে। এখন ওসব রাখো আর চুপচাপ খাওয়া শেষ করে ওষুধ খেয়ে নাও, তারপর বিছানায় শুয়ে পড়ো। তারপর তোমার হাতের ব্যান্ডেজটা আমি খুলে ক্ষতটা দেখবো আর পরিষ্কার করে দিয়ে হালকা মলম লাগিয়ে দিব। তারপর আমি কিন্তু রেগে যাচ্ছি সাব্বির। তারপর না করে অপেক্ষা করো, সবই দেখতে পারবে কি হবে। ওকে। জেনিফা সাব্বিরের নাক টেনে চলে যায় রুম থেকে। ফিরে আসে হাতে একটা মলম নিয়ে, সাথে কেচি, ডেটল আর তুলা। জেনিফা খুব সাবধানে সাব্বিরের বাম হাতের কাছে বসে। কেচি দিয়ে প্রথমে পুরো ব্যান্ডেজ কেটে ফেলে, তারপর দেখে কতটা শুকিয়ে গিয়েছে অনেকটা। জেনিফা হাতটা ভীষণ টনটন করছে। একটু ওয়েট করো, ক্ষতটা ডেটল দিয়ে পরিষ্কার করে দেবো, তারপরে মলম লাগিয়ে দিলেই আরাম পাবে। জেনিফা আর কোনো কথা না বলে ডেটল দিয়ে তুলো ভিজিয়ে সুন্দর করে মুছে দেয় সাব্বিরের ক্ষত। তারপর মলম লাগিয়ে দিয়ে আবারও সাব্বিরের নাক টেনে দিয়ে বলে, বেবি ওয়েট করো, আবারও আসছি। জেনিফা রুম থেকে বের হয়ে সোজা কিচেনে যায় আর খাঁটি সরিষার তেল এনে সাব্বিরের পায়ের কাছে বসে। সাব্বিরের এক পায়ের তালু নিজের কোলের উপর নিয়ে খুব যত্ন সহকারে তেল মালিশ করে দিতে থাকে সাব্বিরের পায়ের তালুতে। সাব্বির আরামে চোখ বন্ধ করে ফেলে। এমন সময় সাব্বিরের ফোন বেজে ওঠে। সাব্বির ফোনটা হাতে নিয়ে দেখে ওর বাবা ফোন করেছে। হ্যালো বাবা। বাবা, আমি আগেই বলেছি আমি তনুকে আমার বোনের নজরে দেখি, ওকে আমি বিয়ে করব না। তার চেয়ে ভালো হয় তুমি ওকে বিয়ে করে নাও। কোন হিসেবে তুমি বলো? আমি ডিভোর্সিয়ার ঝগড়ুটে মেয়েকে বিয়ে করব? টাকাটা ফিরিয়ে দিলেই তো হয়। তুমি আমার জন্মদাতা বাবা না হলে সত্যি বলছি তোমার মাথায় আমি কতগুলো বুলেট ঢুকাতাম নিজেও জানি না। চলো তো আমার টাকায়। আজকের পর থেকে তোমাকে আমি আর একটা টাকাও দিব না।
ক্রেডিট কার্ড লক করে দিলাম, তোমাদের সাথে সম্পর্ক নেই আর আমার। সাব্বিরের বাবা কিছু বলতে যাবে তার আগেই সাব্বিরের সৎমা সাব্বিরকে বলে, সাব্বির, এইসব কি? তাড়াতাড়ি বাসায় চলে আয়। আমার চাচাতো ভাই আমাকে যা তা বলে গালাগাল করছে। বাবা, দয়া করে বাসায় আয়, বিয়েটা শুধু কর। তুই তো হলি লোভী, তোর ওটাই প্রাপ্য। তোর ভাইয়ের থেকে যা টাকা নিয়েছিস সব দিয়ে দিবি, আর আমি ওসব ঝগড়টে মেয়েকে বিয়ে করতে চাই না। সাব্বির, বেশি বলছিস কিন্তু। আমি ঢাকা গিয়ে তোকে টেনে নিয়ে আসবো বলে দিলাম। তাড়াতাড়ি বাসায় আয়। সাব্বির কিছু না বলে ফোনটা কেটে দিয়ে ভিডিও কল দেয় ওর বাবার ফোনে। সাথে সাথে ওর সৎমা ফোন রিসিভ করে পুরো ডাইনি রূপে বলে, সাব্বির, এই দেখেছিস বটি? তোর গলা কেটে নিয়ে আসবো বলে দিলাম। তাড়াতাড়ি বাসায় আয়। সাব্বির ওর মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে কোমর থেকে পিস্তলটা ওর মাকে দেখিয়ে বলে, তোর খুব সাহস হয়ে গেছে, কিছু বলি না দেখে। এটা কি চিনিস আর আমি কে সেটা কি জানিস? যদি আর একবার সাউন্ড করি সত্যি বললাম বাসায় গিয়ে তোকে আমি শুট করব। আর শোন, তোদের টাকার লোভে আমি কেন সব মেয়েকে বিয়ে করব? আর তাছাড়া আমি বিয়ে করেছি, দেখবি আমার বউকে। সাব্বির দুষ্টুমি করে জেনিফারের দিকে ক্যামেরা একবার ঘুরিয়ে ওর মায়ের দিকে তাকায়। দেখলি আমার বউ কেমন? আর তোর খবর আছে, রেডি থাকিস। সাব্বির ফোন কেটে দিয়ে জেনিফার দিকে তাকায়। জেনিফার হাঁ করে তাকিয়ে আছে সাব্বিরের দিকে। সাব্বির বিষয়টা খেয়াল করে বলে, এইভাবে হা করে চেয়ে আছো কেন? আমি জীবনেও শুনি ছেলেরা নিজের আম্মু আব্বুকে মারার হুমকি দেয়। তুমি এত রাগী ভাবতে আমার ভয় করছে। হি হি হি। দেখি জেনিফা বাবা মা কাকে বলে জানো? তাদের কলি বাবা মা বলে যারা তাদেরকে বাবা মা বলে যারা সবসময় নিজের ছেলে মেয়েকে আগলে রাখে, সুশিক্ষা দেয়, ভরণ পোষণ করে। কিন্তু আমার বাবা আমার এইসবের একটাও করেনি। জন্মের 5 বছর পর আম্মু মারা যায়। তারপর বাবা সৎমা নিয়ে আসে, যে কিনা সবসময় আমাকে বিক্রি করে টাকার বিনিময়ে। সে যাই হোক, সরি। সরি কেন? ওই যে একটু আগে আমার সৎমাকে তোমার ছবি দেখিয়ে বলেছি তুমি আমার বউ, তাই। জেনিফার কিছুটা লজ্জা পেয়ে আবারও তেল মালিশ করতে থাকে আর আনমনে বলে, বলে সমস্যা কি জনাব? বাবা যে মিসিং সেটা আমি ভুলে যাই, তোমরা সেটা তোমার সাথে থাকলে। সাব্বির জেনিফার দিকে তাকিয়ে বলে, জেনিফা অনেক হয়েছে, এবার রুমে যাও। চুপ করে ঘুমাও, জ্বর এখনো অনেক আছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। এইদিকে লুইস চলে আসে ছাদে। লুইসকে ছাদে আসতে দেখে স্টিফেন এগিয়ে এসে বলে, বসের শরীর কেমন? তবে জানে রে, তবে বস মনে হয় এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। কি বলিস ভাবি? বস কবে বিয়ে করেছে রে? দূর, তুই বুঝিস না কেন? ওই যে জেনিফার নামের মেয়েটাকে নিয়ে আসলো না বস, সেই তো আমাদের ফিউচার ভাবি। চুপ কর, ওসব বলিস না, আগেই কোনো কিছু বলা উচিত নয়। লুইস কিছু বলতে যাবে তার আগেই হাবিব চিৎকার করে ওঠে। লুইস এগিয়ে গিয়ে লাথি মারে হাবিবের মুখে। তারপর, শালা, এখন তোর কেমন পিপাসা? বস না আসা পর্যন্ত তোর কোনো খাবার নেই। খাবার দিব এক শর্তে। বল, তোদের বস কে কে, কোথায় পাবো? সে কোথায় থাকে, দেখতে কেমন? স্টিফেন হাবিবের বুকে লাথি মেরে বলে, জানিস রে, তুই সব জানিস, কিন্তু বলবি না। সে যাই হোক, রেডি হয়ে নে, বস আসলে তোর কি অবস্থা করবে ভাবতেও পারবি না, বুঝলি? এই লুইস, চল রে যাই। স্টিফেন আর লুইস চলে আসে। এদিকে জেনিফা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে সাব্বিরের দিকে। এমন সময় সাব্বির চোখ খুলে তাকায় জেনিফার দিকে। তারপর, জেনিফা, মায়া বাড়িও না, মায়া কাটাতে শেখো, তোমার জন্যই ভালো হবে। তুমি চেনো না আমি কে, আমার বাবা মাকে, কি আমার পরিচয়? দেখো, আমি তো ওইসবকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তোমাকে। প্লিজ না করবে না, বিয়ে করবে আমায়। হি হি হি। এখন বলছো বিয়ের কথা, কিন্তু যখন জানবে আমার আসল পরিচয় তখন আর ওই কথা মুখে দুবার নিবে না। এবারে কিন্তু আমার খুব রাগ হচ্ছে সাব্বির। বলেছি তো, আমি তোমার ব্যাকগ্রাউন্ডকে দেখে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তোমাকে, আর আমি এতটুকুই জানি। থাক, পাগলামি করতে হবে না। এই শোনো, রাতে আমাকে নিয়ে বগুড়ার 7 মাথায় ওখানকার চটপটি আর ফুচকা এত ভালো যে কি বলবো। আচ্ছা, পাগলি যখন বলেছে তখন তো নিয়ে যেতেই হবে। জেনিফা খুশিতে সাব্বিরের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে লজ্জায় সাব্বিরের বুকে মুখ লুকায়। বিকেলে সাব্বির আর জেনিফা হেঁটে চলেছে ফুটপাথ দিয়ে। এমন সময় কয়েকটা বখাটে ছেলে এসে দাঁড়ায় সাব্বিরের সামনে।
তারপর পকেট থেকে চাকু বের করে সাব্বিরের দিকে উঁচিয়ে ধরে বলে, এই তোর কাছে যা যা আছে বের করে দিয়ে, নয়তো শালা দেখেছিস চাকু একদম তোর পেটে ঢুকিয়ে দেবো। জেনিফা চোখটা বন্ধ করো তো, জান একটু। ওকে যান। জেনিফা চোখ বন্ধ করতেই সাব্বির কোমরে গুজে রাখা পিস্তলটা বের করে। বখাটের মাথায় ঠেকিয়ে ডেভিলদের মতো হেসে বলে, আমার কাছে এটা ছাড়া আর কিছুই নেই, বল নিবি? বখাটে পিস্তল দেখে সাথে সাথে সাব্বিরের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাই ভাই ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দেন। আমরা এই এলাকায় দু একটা চিন্তাই কইরা কোন রকম সংসার চালাই। হা হা হা, যা দিলাম। তবে হ্যাঁ শোন, এরপর থেকে এসব করিস না, ভালো কিছু একটা কর, দেখবি খুশি থাকবি। সাব্বির ছেলেগুলোর চলে যেতে ইশারা করতেই দ্রুত পালিয়ে যায় ওরা। আর সাব্বির জেনিফাকে বলে, জেনিফা চোখ খোলে এবার। জেনিফা চোখ খুলে সাব্বিরকে বলে, এই আমাকে চোখ বন্ধ করতে বললে কেন শুনি? আমি চোখ খুলে রাখলে কি এমন হতো? তেমন কিছুই হতো না, তবুও এমনি ঢেকে রাখতে বললাম। তা আমরা যেন কোথায় যাচ্ছিলাম? জানি না, তবে তুমি তো আমাকে হাঁটতে বের হলে, আবার নিজেই বলছো কোথায় যাব। হি হি হি, ভুলে গিয়েছিলাম। চলো, সামনেই ফুচকা পার্লার আছে, সেখান থেকে দুজনে ফুচকা খাবো। সাব্বির জেনিফাকে নিজে ফুচকা পার্লারে নিয়ে 5 প্লেট ফুচকা অর্ডার করে। একটু পর ফুচকা আসতেই সাব্বির খাওয়া শুরু করে। জেনিফা চেয়ে থাকে সাব্বিরের দিকে। সাব্বির খেতে খেতে আর চোখে তাকায় জেনিফার দিকে। জেনিফা চেয়ে আছে ওর দিকে, তাই কিছুটা লজ্জা পেয়ে সাব্বির খাওয়া বাদ দিয়ে জেনিফাকে বলে, কি হলো জেনিফা, এভাবে চেয়ে আছো কেন? ফুচকা খাও। আমি কি খাবো? আমি তো তোমার খাওয়া দেখি অবাক। এভাবে তুমি ফুচকা খাবে কল্পনাও করিনি। হি হি হি, আসলে ফুচকা খেতে অনেক অনেক ভালো, বলতে পারো আমার ফেভারিট। সে যাই হোক, তুমি খাচ্ছ না কেন? ভয় হচ্ছে, না জানি খেতে কেমন হবে। আমি কখনো খাইনি এটা। ওকে, তুমি তাহলে হা কর, আমি নিজেই খাইয়ে দিচ্ছি। জেনিফা মুচকি হেসে হা করতেই সাব্বির মুখে তুলে দেয় ফুচকা। জেনিফা একটা ফুচকা অনেকক্ষণ ধরে খাওয়ার পর নিজেই রাক্ষসের মতো খেতে থাকে। সাব্বির জেনিফার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কি জেনিফা, এখন তো দেখছি তুমি নিজেও আমার মতে খাচ্ছ। উফ, এটা এত ভালো খেতে জানতামই না। এই মামা, আমাকে আরো 5 প্লেট দিয়ে যান প্লিজ। সাব্বিরও আর কথা না বাড়িয়ে খেতে থাকে। খাওয়ার পর্যায়ে হঠাৎ গুলির শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। সাব্বির মাথা উঁচু করে তাকিয়ে দেখে ফুচকাওয়ালার নিথর দেহ পড়ে আছে মাটিতে। আর জেনিফা থরথর করে কাঁপছে, ওর হাত ধরে থাকা ফুচকা রক্তে ভেসে গিয়েছে। সাব্বির বুঝতে পারে জেনিফা ভয় পেয়ে গিয়েছে। এমন সময় আরেক গুলির শব্দ। সাব্বির দ্রুত জেনিফাকে নিয়ে মাটিতে শুয়ে পড়ে। তারপর, জেনিফা তুমি এখানে ওয়েট করো, আমি শালাগুলোকে শুয়ে আসছি। জেনিফা হ্যাঁ সূচক মাথা নাড়াতেই সাব্বির মাথা তুলে উকি দেয় রাস্তার দিকে। 5 জন অল্প বয়সী ছেলে তাণ্ডব চালাচ্ছে পুরো এলাকায়। সাব্বির দেরি না করে লেজার ভীম বের করে ছেলেগুলোর দিকে তাক করে ট্রিগারে চাপ দিতেই লেজার ভীমের বেগুনি রশ্মি 2 টুকরো করে ফেলে ছেলেগুলোকে। হঠাৎ 2 টুকরো লাশ দেখে আশেপাশের সবাই চিৎকার করে চোখ বন্ধ করে ফেলে। লাশের পেটে এখনো আলো জ্বলছে। সাব্বির এগিয়ে যায় একটা ছেলের দিকে, কারণ ও তখনও জীবিত ছিল, কিন্তু পা দুটো আলাদা হয়ে যাওয়ায় পালাতে পারেনি। সাব্বির ছেলেটার চুলের মুঠি টেনে ধরে নিয়ে আসে আড়ালে। তারপর ছেলেটার মুখের মাঝে লেজার বিম ঢুকিয়ে দিয়ে বলে, বল শালা, তোরা কে? আর এখানে গুলি চালাচ্ছিস কেন? হা হা হা, কখনো বলবো না শালা, কিছু করতে পারবি না আমার। তাই? তোর পা কিভাবে কেটে গেল কিছু জানিস? তোর মুখে যে পিস্তলটা ঢুকিয়ে রেখেছি না, এটা দিয়ে চুপচাপ বল, নয়তো তোর গলাটাও ওভাবে দুভাগ করে দিব রে শালা। ছেলেটা এবার কিছুটা ভয় পেয়ে যায় আর বলে, আমরা নতুন গ্যাং চালু করছি এলাকায়, নিজেদের দাপট আর প্রভাব ফলানোর জন্যই এসেছি, কারণ আমাদের চাঁদা তুলতে হবে এই এলাকা থেকে। হা হা হা, কাজ করে খেতে পারিস না? এই ফুচকা ওয়ালাকে মেরে প্রভাব বিস্তার করবি? আরে সালা, মারলে মার, 3 নেতা মন্ত্রীকে দের মারার সাথে ওদের বাসা থেকে হাজার হাজার কোটি টাকা পেয়ে যেতিস। তা তো পারিস না, আর পারবিও বা কি করে? তোদের তো ওই নেতা মন্ত্রীরাই চালায়। চল বল, তোদের কে পাঠিয়েছে এখানে? এমপি হারুন পাঠিয়েছে। চল, এবার তোকেও মরতে হবে, কারণ ফুচকাওয়ালা কেমন অনুভব করেছে গুলি খেয়ে, সেটা তো তোকে অনুভব করতে হবে, তাই না? সাব্বির লেজার ভীম কোমরে গুজে M4 পিস্তল বের করে পরপর 2 রাউন্ড হ্যাট
সেট করে ছেলেটাকে তারপর এগিয়ে যায় জেনিফার দিকে। জেনিফার হাতে তখনও সে রক্ত মাখা ফুচকাটা ছিল। সাব্বির জেনিফার কপালে আলতো করে চুমু দিতেই জেনিফার শিউরে ওঠে। ভয়ে সাব্বিরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, সাব্বির জান প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, আমি আর জীবনেও ফুচকা খাবো না। সাব্বির জেনিফাকে নিয়ে চলে আসার সময় ফুচকার দোকান থেকে এক ব্যাগ ফুচকা আর চটপটি তুলে নিয়ে চলে আসে বাসায়। চটপটি ফুচকাগুলো রেখে জেনিফাকে নিয়ে যায় বাথরুমে। তারপর, জেনিফা গোসল করে নাও, নাকি আমি করিয়ে দিব? ইচ্ছে হলে করিয়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। আজ হোক বা কাল হোক, তোমারই সব। সাব্বির আলতো করে জেনিফার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমি জানি তুমি আমার, তবে এখনো হওনি, তাই তুমি গোসল করে এসো, আমার ক্ষুধা পেয়েছে অনেক, আমিও গোসল করতে গেলাম। সাব্বির আর কোনো কথা না বলে চলে আসে সেখান থেকে। নিজের বাথরুমে আর গোসল করে সাব্বির বের হতেই দেখে লুইস আর স্টিফেন ফুচকা বানিয়ে খাচ্ছে। সাব্বির মুচকি হেসে তাদের পাশে বসে নিজেও খেতে থাকে। এমন সময় জেনিফা গোসল করে রেডি হয়ে এসে সাব্বিরের পাশে বসতেই লুইস আর স্টিফেন চলে যেতে নিবে অমনি জেনিফা বলে, আরে আরে ভাইয়ারা, কোথায় যাও, বসো, খাও। সাব্বিরের দিকে করুণ চোখে তাকায় লুইস আর স্টিফেন। সাব্বির ওদের ইশারা করে বসে খেতে। সাব্বিরের হুম পেয়ে ওরা আবার বসে খেতে থাকে, কিন্তু ভুলেও জেনিফার দিকে চোখ তুলে তাকায় না। সাব্বির, এটা চুরি করা হয়ে গেল না? ওই গরিব লোকটার কি হবে এখন? সে তো বিনা কারণে মারা গেল, আর তার পরিবারের লোকগুলো কিভাবে চলবে? আর লোকটার লাশও দাফন করা হয়নি। তুমি প্লিজ লোকটার খোঁজ নাও আর লাশটা দাফন করার ব্যবস্থা করো। আরে পাগলি, তোমার বলার আগেই করে ফেলেছি আমি। এই লুইস তার পরিবারের কাছে তাকে রেখে এসেছে তো। জি ভাই, লোকটা তেমন গরিব ছিল না, মধ্যবিত্ত ছিল। কারণ ফুচকা বিক্রি করে অনেক টাকা রোজগার করত। আমরা তার পরিবারের হাতে এই ফুচকাগুলোর জন্য 1 লাখ টাকা বুঝিয়ে দিয়েছি। সাব্বির জেনিফার দিকে তাকিয়ে বলে, কি পাগলি, দেখলে তো আমি মালিককে বলে না আনলেও তার পরিবারের লোককে বলেছি আর দামটাও দিয়েছি। ভালো করেছো। তা এখন কি ফুচকা খাবে নাকি ভাতও খাবে? ভাত তো নেই, রেস্টুরেন্ট গুলো ভালো না, তুমি কিছু একটা করো। জেনিফা সাব্বিরের মাথায় একটা গাঁটটা মেরে চলে যায় কিচেনে, আর সাব্বির তাকায় লুইসের দিকে। তারপর, লুইস আর স্টিফেন এমপি হারুনকে চেনো? জি বস, চিনব না কেন, ওরই লোক ছিল ছেলেগুলো। এমপি হারুন নতুন করে গ্যাংস্টার দুনিয়ায় এসেছে। আগে নিক্সনের সাথে কাজ করত, কিন্তু বর্তমানে ও নিক্সনের সাথে সবকিছু ছিন্ন করে একাই কাজ করছে। বস, শুনছি নিক্সন এতে খুব রেগে আছে এমপি হারুনের উপর। এটাই তো সুযোগ স্টিফেন, দেখি ফোন দাও শালাকে, একটু আগুনের উপর ঘি ঢেলে দেই। স্টিফেন ফোন দেয় নিক্সনকে। এদিকে নিক্সন রাগে ফুঁসতে শুরু করেছে, কারণ এতদিনের চামচা হারুন ওর সাথে বেইমানি করে নতুন গ্যাং শুরু করেছে। এমন সময় ওর ফোন বেজে উঠে অচেনা নাম্বার থেকে। নিক্সন রিসিভ করে। হ্যালো, কে বলছিস? আমি কে সেটা তোর না জানলেও চলবে, কিন্তু আমি সত্যি মর্মাহতরে। তোর সাথে এমপি হারুন কত বড় বিশ্বাসঘাতকতা করলো, তবু তুই ওকে কিছুই বললি না। কি শালাকে? মন চাচ্ছে তো খুন করে ফেলি, কিন্তু সবচেয়ে বড় একটা আপদ এসেছে। যে শালা আমার 60টা লোককে খুন করে ফেলেছে, এদিকে হাবিব এর বাচ্চাও নিখোঁজ। তার মানে তোর কোনো পাওয়ারই নেই, তুই পঙ্গু সালা। নিজে নেমে আন্ডারগ্রাউন্ডে আর হিংস্রতার সাথে তোর শত্রুদেরকে মেরে নিশ্চিহ্ন করে দে এই দুনিয়া থেকে। আর হাবিব তো তোর সাথেও বেইমানি করেছে, ও এমপি হারুনের সাথে হাত মিলিয়েছে। ঠিক বলেছিস তুই, আমি আসছি। হারুন এর বাচ্চা রেডি থাকিস, আর হাবিব শালা তোকে এমন ভাবে মারবো যে তুই ভাবতেও পারবি না। সাব্বির ফোন কেটে দিয়ে স্টিফেনকে বলে, নাম্বারটা কোথায় পেলে স্টিফেন? আর এই হাবিবের বাচ্চা কে? সেই দিনই বস আপনি বলছিলেন না লাশ সরিয়ে ফেলতে রহিম সাহেবের বাসা থেকে, সেদিনই হাবিবের বাচ্চাকে তুলে এনেছিলাম, কিন্তু আপনি অসুস্থ ছিলেন বলেই জানাইনি। বস, এমপি হারুনের নাম্বার কিন্তু আমার কাছে আছে, এই নিন, ফোন দিয়েছি। এদিকে এমপি হারুন রাগে ফুঁসতে ফুঁসতে ওর সামনে থাকা চেয়ারে খুব জোরে লাথি মেরে গর্জে ওঠে, কারণ একটু আগে কষ্ট করে জোগাড় করা লোকগুলো খুন হয়ে গিয়েছে তার নৃশংস ভাবে। এমন সময় ওর ফোনটা বেজে ওঠে হাবিবের নাম্বার থেকে। বল হাবিব, কি বলবি? কি এমপি হারুন, খুব কষ্ট হচ্ছে নিজের লোকগুলো মারা যাওয়ায়? তবে শোনো,
আমি জানি কে খুন করেছে। বল বল, কে মেরেছে ওদের? নিক্সন নিজে মেরেছে, তোর উপর শত্রুতা করে। আমি তো শালাকে ছেড়ে চলে এসেছি আর গ্যাংও বানিয়ে ফেলেছি। এখন পালা প্রতিশোধ নেওয়ার। নিক্সনকে দুনিয়া থেকে বিদায় করে দিব। কিন্তু আমার লোক খুব কম, শালার সাথে পারবো তো? হি হি হি। আরে শালা কি যে বলিস না, আমি লোক জোগাড় করেছি। আমি তোর সাথে আছি। তাহলে চল, মেরে দিয়ে নিষ্কনকে, তারপর দুজনে বাংলাদেশ ভাগ করে নিব। শুনেছি নিক্সন আগামীকাল আসবে রাত 1টায় পুরন বাংলোর মাঠে। বিশাল বড় ডিল হবে। নিক্সনকে মেরে ডিলটা আমরা নিতে পারলে খুব লাভ হবে আমাদের। সাব্বির ফোন কেটে দিয়ে আবারও নিক্সনকে ফোন। নিক্সন ফোন ধরে। নিক্সন, বড় খবর আছে। হাবিব আর এমপি হারুন আসছে বাংলোর মাঠে ড্রিলের জন্য। ওই দিনই শালাদের মৃত্যুর দিন। সাব্বির ফোন কেটে দিয়ে লুইস আর স্টিফেনকে বলে, যাও আমাদের স্কাইপার গুলোকে রেডি থাকতে বলো, আজ খেলা হবে। লুইস আর স্টিফেন চলে যায়। সাব্বিরও কিচেনে এসে পেছন থেকে জেনিফার কোমর জড়িয়ে ধরতেই চমকে ওঠে জেনিফার প্রচন্ড জোরে। জেনিফা, তোমার তো প্রচন্ড জ্বর, প্লিজ রাখো এসব, আমি করবনি, চলো রুমে চলো। আমি ঠিক আছি। না ঠিক নেই, তোমার কষ্ট হচ্ছে না? হচ্ছিল এতক্ষণ, তবে তুমি জড়িয়ে ধরার পর থেকে আর হচ্ছে না। খুব ভালো লাগছে, এভাবে জড়িয়ে ধরে থাকো প্লিজ। সাব্বির জড়িয়ে ধরে থাকে জেনিফাকে, আর জেনিফা ও নুডলস রান্না করে নিজ হাতে সাব্বিরকে খাইয়ে দেয়। সাব্বিরও খেয়ে জেনিফাকে খাইয়ে দিয়ে জ্বরের ওষুধ খাওয়ায়। চলে আসতে যাবে অমনি জেনিফা সাব্বিরের হাত চেপে ধরে। কোথায় যাও? কাছে আসো তো, আমার সাথে ঘুমাবে আজ। সাব্বিরও আর বারণ করতে পারে না, জেনিফাকে নিজের বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই জেনিফা কিচেনে যায় রান্না করার জন্য। সাব্বিরও চলে আসে ছাদে। লুইস আর স্টিফেন সাব্বিরকে দেখে এগিয়ে আসে। হাবিব কই? বস, শালার অবস্থা তো খারাপ মনে হচ্ছে, মারা যাবে। সাব্বির, ওকে রেডি করো। ডেভিলস ব্রেথ ড্রাগস দাও ওকে। ওর মাইন্ড কন্ট্রোল করে আজ ওকে নিয়ে যেতে হবে বাংলোতে। ওকে বস। স্টিফেন চল। সাব্বির নিচে চলে আসে আর কিচেনে ওকে দিতেই দেখে জেনিফা আজ মাংস রান্না করছে। হবু বউটা আমার কি করে রে? মাংস রান্না করছি হবু বর, এগিয়ে এসো। কষানো মাংস টেস্ট করে দেখো কেমন হয়েছে। সাব্বির এগিয়ে এসে একটা মাংস অর্ধেক খেয়ে ফেলে আর বাকিটা জেনিফার মুখে তুলে দিয়ে বলে, অনেক অনেক ভালো হয়েছে পাগলি। জেনিফা সাব্বিরের গলা জড়িয়ে ধরে বলে, আমরা কবে বিয়ে করব? তোমার বাবাকে আগে খুঁজে আনি, তারপর। আমার মন বলছে বাবা নেই সাব্বির, তিনি মারা গিয়েছেন। সাব্বির আলতো করে চুমু দেয় জেনিফাকে আর বলে, কি সবচেয়ে বলো না পাগলি, আঙ্কেল ভালো আছে, টেনশন করো না তো তুমি একদম। সাব্বির আরো কিছু বলতে যাবে তার আগেই জেনিফা বলে, বাদ দাও তো সাব্বির ওইসব, যাও লুইস আর স্টিফেনকে ডেকে নিয়ে এসো, একসাথে খাবে সবাই। সাব্বির গিয়ে ডেকে নিয়ে আসি স্টিফেন আর লুইসকে। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে চলে যায় যার যার রুমে। সাব্বির জেনিফাকে বলে, জেনিফা জান, আজকে রাতে আমি একটা কাজে যাব, তুমি ভয় পেও না কেমন? বাড়ির নিচে অনেক লোক থাকবে হাতে অস্ত্র নিয়ে। ঠিক আছে, তবে আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসতে ভুলবে না কিন্তু। ওকে জান, নিয়ে আসবো। 10টা। নিক্সন বের হওয়ার আগে ভূগর্ভের রুমে গিয়ে রহিম সাহেবের দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে আর খেয়াল করে না খেয়ে খেয়ে রহিম সাহেবের শরীরে একদম কঙ্কালের মতো হয়ে গিয়েছে। শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। মৃণায় নিক্সন পরপর কয়েক রাউন্ড গুলি করে রহিম সাহেবকে, তারপর লাশটা একটা রাস্তায় মুড়ি দিয়ে চলে আসে থানার সামনে, আর লাশটা থানার সামনে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। এদিকে কনস্টেবল থানার সামনে বস্তা দেখে ওসিকে ডেকে আনে, আর বস্তার মুখ খুলে দেখে একটা লাশ। প্রচুর গন্ধ বের হচ্ছে। ওসি অনেকটা বিরক্ত নিয়ে কোনো ময়না তদন্ত আর কেস না লিখে সেই রাতে লাশটা কোনো মতে পেওয়ারিশ হিসেবে দাফন করে দেয়। রাত 1টা দাঁড়িয়ে 10 একর জায়গার উপরে গড়ে ওঠা বিশাল বাংলোর মাঠে দাঁড়িয়ে আছে নিক্সন। ওর উপর পেছনে দাঁড়িয়ে আছে 40 জন লোক। নিক্সন মুচকি হেসে সামনে থাকায় 5টা গাড়ি ছুটে আসছে ওদের দিকে। নিক্সনের থেকে 10 মিটার দূরে গাড়িগুলো এসে থামে, আর গাড়ি থেকে নেমে আসে এমপি হারুন, সাথে নেমে আসে ওর 15 চামচা। নিক্সন হাসতে হাসতে এমপি হারুনকে বলে, হা হা হা, কিরে শালা, আমাকে মারতে মাত্র এই 15 জন নিয়ে এসেছিস? হা হা হা। শালা একটু অপেক্ষা কর,
হাবিবকে আসতে দে, তারপর দেখবো কার লোক কত বেশি। হা হা হা, আরে শালা, তুই কি ভুলে গিয়েছিস? হাবিবের বাচ্চা আমার বড় চামচা, ওর লোক পাবে কোথায়? তোকে আর হাবিবের বাচ্চা বেঈমানকে এমন মৃত্যু দিব যে। বাকিটা বলার আগেই দূর থেকে ছুটে আসে একটা গাড়ি। গাড়িটা এমপি হারুন আর নিক্সনের মাঝে এসে থামে। আর গাড়ি থেকে হাবিবকে নামতে দেখে এমপি হারুন বিজয়ের হাসি দিলেও হাবিবকে একা নামতে দেখে এমপি হারুন রেগে গিয়ে বলে, ওই শালা হাবিব, তুই একা কেন এসেছিস? তোর সাথে লোক কই? হাবিব কোনো কথা না বলে কোমর থেকে পিস্তল বের করে নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগারে চাপতেই বুলেট ফুটো করে হাবিবের মাথা। হাবিবের নিথর দেহ মাটিতে পড়ার আগেই চারিদিক থেকে গুলির বৃষ্টি শুরু হয়ে যায়। এমপি হারুন আর নিক্সন ভয়ে পালিয়ে যেতে নিবে, তার আগেই গুলি এসে নিক্সন আর এমপি হারুনের 2 পা ফুটো করে দেয়। সাথে সাথে ব্যথায় মুখ থুবড়ে পড়ে যায় ওরা। চোখে মুখে অন্ধকার দেখতে থাকে। এমন সময় একটা গাড়ি তীব্র বেগে ছুটে এসে দাঁড়ায় নিক্সন আর এমপি হারুনের সামনে। দুজনের হাতেই হ্যান্ডকাপ পরিয়ে গাড়িতে তুলে নিয়ে আবারও চলে যায়। পরের দিন সকালে এমপি হারুন আর নিক্সন চোখ খুলে নিজেদের চেয়ারের সাথে বাঁধা অবস্থায় সাথে মাথায় লোহার হেলমেট পরানো দেখতে পেয়ে অবাক হয়ে যায়। দুজনেই বুঝতে পারে ওদের ইলেকট্রিক শক দেওয়ার চেয়ারে বাঁধা হয়েছে। এমন সময় 3 জন এগিয়ে আসতে থাকে ওদের দিকে। হ্যাঁ, সাব্বির, লুইস আর স্টিফেন। সাব্বির মুচকে এসে নিক্সন আর এমপি হারুনের সামনে বসে। তারপর, কি রে, চিনতে পেরেছিস আমায়? কে তুই? আমি হাবিব রূপী সাব্বির। তুই কি জানিস তোর লোকগুলোকে কে মেরেছে? আমি জানি সে কে। বল, কে মেরেছে আমার লোককে? শালাকে আমি খুন করব। আরে শালা, আমি খুন করেছি রে। আর নিক্সন, আমাকে কি চিনিস? আমি সেই বরাতের অচেনা লোক। আর এটা কি জানিস, আমি তোর 60 জন লোককে নৃশংসভাবে খুন করেছি। কি, তোর কথাই তবে আমাকে বলেছিল বস? হয়তো। এখন বল তোর বসকে। আমাকে মেরে ফেললো, আমি বলবো না। সাব্বির মুচকি হেসে লুইসকে ইশারা করতে এমপি হারুনের চেয়ারে সবুজ সুইচে চাপতেই 2000 ভোল্টেজের বিদ্যুতের শক খেয়ে এমপি হারুন 3 মিনিটের মাঝেই মারা যায়। আর পোড়া গন্ধ বের হতে থাকে এমপি হারুনের দেহ থেকে। নিক্সন এমপি হারুনের এমন মৃত্যু দেখে ভয় পেয়ে যায় আর বলে, আমি বলছি আমার বস কেউ নাই, আর্মির পরিচালক মাহবুব রহমান। কি, এই মাহবুবুর রহমান? তার মানে এই মাহবুবুর রহমানই ব্যাংক লুট করেছে? হ্যাঁ। এই ব্যাংক লুট করার টাকা কার কাছে আছে? আমার কাছে আসে। তাহলে শোন, ফোন বের করে মাহবুবের বাচ্চাকে বল তুই আমাকে ধরে ফেলেছিস আর আমাকে বেঁধে রেখেছিস। আর হ্যাঁ, চালাকি করবি তো? না না, আমি কোনো চালাকি করবো না। সাব্বির নিক্সনের ফোন বের করার সাথে সাথে নিক্সনের ফোনে কল আসে বস নামে কারো। সাব্বির ফোনটা নিক্সনের হাতে দেয়। হ্যালো বস। নিক্সন, তোমাকে আমি টাকাটা পাঠিয়ে দিতে বলেছিলাম, এখনো দিলে না কেন? বস, গত রাতে শালা সেই ছোকরাকে আমি ধরে ফেলেছিল। ওর কত বড় সাহস আমাদের আড্ডাখানে এসেছিল। শালাকে এখন বস আমি ফেলে রেখেছি অন্ধকার রুমে। কি, তুমি শালাকে বেঁধে রেখেছো? বেঁধে রাখো, আমি আসছি। শালা আমার ছেলে আশিকে নৃশংসভাবে খুন করেছে, আজ তার প্রতিশোধ নেই নেব। মাহবুবুর রহমান ফোন কেটে দিয়ে শিওর হওয়ার জন্য সাব্বিরকে ফোন দেয়। কয়েকবার ফোন দেওয়ার পর সাব্বির রিসিভ করে। হ্যালো স্যার। তুই কি সাব্বির? স্যার, আমি শত্রুর হাতে ধরা পড়ে গিয়েছি। আমাকে ওরা বেঁধে ফেলে রেখেছে অন্ধকার রুমে। হয়তো একটু পরে আমাকে মেরে ফেলবে ওরা। স্যার, আমাকে মাফ করবেন, আমি মিশনটা কমপ্লিট করতে পারলাম না। তুই ফোন ধরছিস, কি করতে হবে? স্যার, আমার হাতে ওয়াচ ফোন আছে, সেটাতেই কথা বলছি। স্যার, ওরা এসে গেছে, ডাকছি। সাব্বির কল কেটে দেয়। 1 ঘন্টা পর সাব্বিরকে বেঁধে রাখা হয়েছে ইলেকট্রিক চেয়ারে। আর সাব্বিরের মাথায় পিস্তল ঠেকিয়ে দাঁড়িয়ে আছে নিক্সন। একটু পরেই একটা হেলিকপ্টার ল্যান্ড করে ওর সামনে। আর হেলিকপ্টার থেকে নেমে আসে মাহবুবুর রহমান। সাব্বির মাহবুবুর রহমানকে দেখে এমন ভাব করে যেন সে অনেক অবাক হয়ে গেছে তাকে দেখে। মাহবুবুর রহমান সাব্বিরের সামনে এসে বলে, কি রে শালা, অবাক হয়ে গেলি? স্যার, আপনি এখানে কেন? কাকে আশা করছিস শালা? আমি হলাম নিক্সন এর বস, বুঝলি? আমি ব্যাংক লুট করেছিলাম আর তোকে পুলিশে থেকে কেসটা এই কারণেই নিয়ে দিয়েছিলাম যেন তুই কেসটা দেখিস, আর এর মাঝেই তোকে আমি খুন করে ফেলবো। তারপর বলবো আমাদের মেজর খুন হয়ে গেছে আর এতদিনে হ্যাকার সব টাকা নিয়ে পালিয়েছে। পুলিশও আর বেশি ঘাটাঘাটি করবে না, আমিও ধরা পড়বো না। এই নিক্সন এইভাবে দাঁড়িয়ে আছো কেন রোবটের মতো? যাও, টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও।
এমন সময় সাব্বির খুব জোরে লাথি মারে মাহবুবুর রহমানের পুরুষাঙ্গে। উঠতেই মাহবুবুর রহমান পড়ে যায় মেঝেতে আর কাতরাতে থাকে ব্যথায়। সাব্বির মুচকি হেসে মাহবুবুর রহমানের সামনে গিয়ে বলে, আমি জানতাম রে তুই এইসবের মূল হোতা, শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম। ওই যে দেখ আমার লোক এতক্ষণ লাইভ করছিল রে, আর নিক্সনের মাইন্ড কন্ট্রোলটা আমার হাতে। সাব্বির আর কিছু না বলে পরপর কয়েক রাউন্ড গুলি করে মাহবুবুর রহমানকে, তারপর নিক্সনের সামনে গিয়ে বলে, সরি নিক্সন, তোকেও মরতে হবে। সাব্বির নিক্সনকেও হেডশুট করে দেয়। ততক্ষণে পুলিশ চলে এসেছে। সাব্বির পুলিশের হাতে লাশগুলো বুঝিয়ে দেয় আর লুট করা টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। বাংলাদেশ সরকার সাব্বিরের সাহসিকতার পুরস্কার হিসেবে সাব্বিরকে বাংলাদেশ আর্মির সহকারী পরিচালক পদে পদোন্নতি দেয়, সাথে 3 মাসের ছুটি। সাব্বির জেনিফাকেও জানায় নিক্সন সেই রাতে ওর বাবাকে খুন করেছে আর পুলিশ ওর বাবাকে দাফন করে ফেলেছে। জেনিফা তেমন কেন প্রতিক্রিয়া দেখায়নি বলে সাব্বিরও আর ঘাটাঘাটি করেনি। পরের দিন সাব্বির আর দেরি করেনি, বিয়ে করে নেয় জেনিফাকে। বিয়ে করেই লুইস আর স্টিফেনকে সহ কার নিয়ে চলে যায় সিঙ্গাপুর। সেখান থেকে লুইস আর স্টিফেন সাব্বিরকে বিদায় জানিয়ে চলে যায় ওদের জন্মভূমি ইংল্যান্ডে। বাসর ঘরে সাব্বিরের বুকে মাথা রেখে জেনিফা সাব্বিরকে বলে, জান বলো না কেন সেদিন তুমি আমার বাবা মার সাথে অমন ব্যবহার করেছিলে? শুনো তবে, আমার বাবা থাকলেও আম্মু নেই। যাকে আমি আম্মু বলে চিনি সে হলো আমার সৎ মা। ছোটবেলা থেকেই কখনো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে দেয়নি, সব সময় আমাকে চাকরের মতো কাজ করে নিত। আর সেই কারণে গ্রামের লোকেরা আমাকে একটা নাম দেয় খ্যাত। ছোট বড় সবাই আমাকে খ্যাত বলে ডাকতো। যখন আমার বয়স 18 তখনই বাবা আমাকে কয়েক লাখ টাকা ঘুষের মাধ্যমে আর্মির চাকরি নিয়ে দেয়। প্রথমে আমি রাগ করলেও পরে বেঁচে যাই সৎমার অত্যাচার থেকে, কিন্তু আমার অজান্তে আমার সৎমা তার চাচাতো ভাইয়ের থেকে টাকা নিতে থাকে, এই বলে তার মেয়ের সাথে আমার বিবাহ দিবে বলে। দেখতে দেখতে আমি পদোন্নতি পেতে পেতে মেজর হয়ে যাই, আর ছুটিতে বাসায় গেলেই তারা আমাকে একটা রুমে আটকে রাখে, জোর সৎমায়ের চাচাতো ভাইয়ের মেয়ের সাথে আমার বিয়ে দিবে বলে। জানো, ওই তন্নিকে আমি নিজের বোন ভাবতাম, আর মেয়েটা ছিল নষ্টা। হাজার হাজার ছেলের সাথে ছিল ওর সম্পর্ক, স্বামী সন্তান থাকার পরও পরকিয়া করে বেড়াতো। তুমি বলো, সেই মেয়েকে কি বিয়ে করা সম্ভব? হঠাৎ বিয়ে আগের দিন ফোন আসে, আর্মির পরিচালকের একটা মিশনে যেতে হবে। তাই তো সেই রাতেই জানালা ভেঙে পালিয়ে আসি ঢাকায়। তারপর কি হলো জানোই? জেনিফা অবাক হয়ে সাব্বিরকে বলে, তুমি আর্মির মেজর? ছিলাম জান, তবে এখন আমি আর্মির সহকারী পরিচালক। বাদ দাও ওইসব। শোনো না, আমি এখনো কুমারী। ইস, এটা তো ভারী লজ্জার বিষয়। বিয়ে হওয়ার পরও আমার বউ বলছে সে কুমারী, তবে এক্ষুনি সেটা আমি হরণ করবো। হা হা হা। কচু, শুধু বক বক করেই যাচ্ছ, আদর করছো না কেন শুনি? এই যে করছি সোনা। সাব্বির আস্তে আস্তে এগিয়ে যায় জেনিফার দিকে। জেনিফাও এগিয়ে আসে সাব্বিরের দিকে। তারপর 4 ঠোঁট এক করে দিয়ে কিস করতে থাকে। হয়তো একটু পরই তারা হারিয়ে যাবে সুখের রাজ্যে, যেখানে শুধু সুখ আর সুখ, যদিও সেটা ক্ষণস্থায়ী। সমাপ্ত।